জর্জ অ্যান্টনের একটা বই আছে দ্য ডেট মিলিয়নেয়ার, যা আমাদের টাকা পয়সা নিয়ে প্রচলিত ধারণাগুলোকে একেবারে নাড়িয়ে দেয়। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব সম্পদ তৈরির ভাবনাটাকে এই বইটি কিভাবে একদম নতুন করে দেখতে শেখায়। চলুন এই প্রশ্নটা দিয়ে শুরু করি। ভাবুন তো একবার, বিনিয়োগ নিয়ে যা কিছু আমরা জেনে এসেছি বা শিখেছি, যদি তার পুরোটাই ভুল হয়। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। বইটা দাবি করছে সমাজের একেবারে ওপরের দিকে থাকা 1% ধনী মানুষ সম্পদ বাড়ানোর জন্য একটা গোপন অস্ত্র ব্যবহার করে, এমন একটা অস্ত্র যা আমাদের বাকিদের সবসময় এড়িয়ে চলতে বলা হয়। তো কি সেই রহস্যময় অস্ত্র, সেটাই আমরা খুঁজে দেখব। তাহলে চলুন প্রথম ভাগে যাওয়া যাক, প্রচলিত বিনিয়োগের ফাঁদ। এখানে আমরা বোঝার চেষ্টা করব যে পথে হেঁটে সবাই বিনিয়োগ করে, সেই চিরাচরিত রাস্তাটা কেন বেশিরভাগ সময় ব্যর্থ হয়। দেখুন, যে কোনো সাধারণ বিনিয়োগকারীর সামনে 3টা বড় বাধা এসে দাঁড়ায়: ট্যাক্স, বিভিন্ন ধরনের ফি আর মুদ্রাস্ফীতি। এই 3টে জিনিস আমাদের কষ্ট করে জমানো টাকার উপর দিয়ে বুলডোজার চালানোর মতো। এরা চুপিসারে আমাদের রিটার্ন খেয়ে ফেলে। তো এখন প্রশ্ন হলো, এই 3 শত্রুর সাথে লড়াই করে শুধু নিজের টাকার আসল মূল্যটা মানে ক্রয় ক্ষমতাটা ধরে রাখতে হলে ঠিক কত % রিটার্ন দরকার? সংখ্যাটা শুনলে অনেকেই হয়তো চমকে যাবেন। বইটার হিসেব অনুযায়ী সংখ্যাটা হল 16.67%। হ্যাঁ, ঠিকই দেখছেন। এর মানে হল ট্যাক্স আর মুদ্রাস্ফীতির ধাক্কা সামলে যদি আপনার বিনিয়োগ থেকে এই পরিমাণ রিটার্ন না আসে, তাহলে আপনার টাকা আসলে বাড়ছে না, উল্টো কমছে। ভাবা যায় শুধু টিকে থাকতেই এত রিটার্ন দরকার। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় বিভাগে যাব, যেটা আমাদের একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি দেবে। এর নাম সম্পদের দুটি দিক। এখানে আমরা দেখব সম্পদ আসলে কিভাবে তৈরি হয় আর কিভাবে একজনের হাত থেকে অন্যের হাতে চলে যায়। বইটার একেবারে কেন্দ্রে রয়েছে একটা ধারণা, যাকে বলা হচ্ছে সম্পদ সমীকরণ বা ওয়েলথ ইকুয়েশন। এটা বলছে গোটা আর্থিক দুনিয়াটা আসলে দুটো ভাগে বিভক্ত। একটা হলো প্রদানকারী পক্ষ, যেখানে আমরা বেশিরভাগ সাধারণ মানুষ আছি, আর অন্যটা হলো গ্রহণকারী পক্ষ, যেখানে সম্পদ গিয়ে জমা হয়। এই দুটো দলের মধ্যে পার্থক্যটা আকাশ-পাতাল। প্রদানকারী পক্ষ মুদ্রাস্ফীতি বা সুদের মতো শক্তির কারণে ক্রমাগত অর্থ হারাতে থাকে, আর অন্যদিকে গ্রহণকারী পক্ষ ঠিক ওই একই শক্তিগুলোকে ব্যবহার করে অনায়াসে লাভবান হয়। সোজা কথায়, একজন টাকা দেয় আর অন্যজন সেই টাকাটা পায়। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। লক্ষ্যটা খুব সহজ: সুদ, মুদ্রাস্ফীতি আর সুযোগ ব্যয়ের মতো প্রত্যেকটা আর্থিক খেলায় প্রদানকারী দল থেকে গ্রহণকারী দলে চলে যেতে হবে। অর্থাৎ যেখানে অন্যরা অর্থ হারায়, সেখানে লাভবান হওয়ার কৌশলটা শিখতে হবে। বইটাতে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে। বিনিয়োগকে যদি প্লেন চালানোর সাথে তুলনা করা হয়, তাহলে প্রশ্ন হল, প্লেনটা কি হেডওয়াইন্ড বা উল্টো বাতাসের বিরুদ্ধে লড়তে লড়তে এগোচ্ছে, নাকি টেলওয়াইন্ড বা অনুকূল বাতাসকে কাজে লাগিয়ে তরতর করে এগিয়ে যাচ্ছে? গ্রহণকারী পক্ষে থাকা মানে হল এই শক্তিশালী টেলওয়াইন্ডের সুবিধা পাওয়া। এবার আমরা আসছি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, যেখানে সেই গোপন অস্ত্রটার পরিচয় প্রকাশ করা হবে। তৃতীয় বিভাগ, ঋণ, সেই আশ্চর্য অস্ত্র। এখানেই বইটার সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ধারণাটা সামনে আসবে। হ্যাঁ, সেই অস্ত্রটা আর কিছুই না, সেটা হলো ঋণ বা ডেট। আমরা যেটাকে সারা জীবন বোঝা বা দায় হিসেবে জেনে এসেছি, বইটা বলছে সেটাই নাকি এক পক্ষ থেকে অন্য পক্ষে যাওয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। তবে যে কোনো ঋণ নয়, সুগঠিত আর কৌশলগত ঋণ। আর যারা এই কৌশলটা ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন, বইটা তাদেরকেই বলছে ডেট মিলিয়নেয়ার বা ঋণপতি। এর মানে কিন্তু ঋণে ডুবে থাকা নয়, বরং ঋণকে নিয়ন্ত্রণ করে নিজের সম্পদ বাড়ানোর জন্য ব্যবহার করার দক্ষতা অর্জন করা। চলুন এবার একদম শেষ পর্বে যাওয়া যাক, আর দেখি কিভাবে এই কৌশলগত ঋণের সবচেয়ে শক্তিশালী প্রয়োগের মাধ্যমে মুদ্রাস্ফীতিকে নিজের সবচেয়ে বড় বন্ধুতে পরিণত করা সম্ভব। এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের টাকার দুটো রূপকে চিনতে হবে। একটা হলো নমিনাল টাকা, মানে নোটে যে সংখ্যাটা লেখা থাকে, যেমন 100 টাকা। আর অন্যটা হলো রিয়েল টাকা,
মানে ওই ১০০ টাকা দিয়ে আসলে কি কি কেনা যায় তার আসল ক্ষমতা। সময়ের সাথে মুদ্রাস্ফীতি এই আসল ক্ষমতাটাকেই কমিয়ে দেয়। তাহলে আসল প্রশ্নটা হলো যে মুদ্রাস্ফীতি আমাদের টাকার দাম কমিয়ে দেয়, সেই মুদ্রাস্ফীতিকেই কিভাবে নিজের লাভের জন্য ব্যবহার করা যায়, কিভাবে এই শক্তিকে শত্রুর বদলে বন্ধু বানানো সম্ভব। কৌশলটা একদম সহজ, মাত্র ৩টে ধাপে ভাবা যায়। ১. লোন নিয়ে আজকের দামে একটা অ্যাসেট বা সম্পদ কেনা হলো, এতে দামটা আজকের টাকায় লক হয়ে গেল। ২. সময় যেতে থাকলো আর মুদ্রাস্ফীতির কারণে টাকার দাম কমতে থাকলো। ৩. ভবিষ্যতের সেই কম দামি বা সস্তা টাকা দিয়ে আগের লোনটা শোধ করা হলো। সহজ কথায়, আজকের দামি টাকা ধার করে ভবিষ্যতের সস্তা টাকা দিয়ে তা শোধ করা হলো। আর এখানেই বইটির সবচেয়ে শক্তিশালী লাইনটা বলা হয়েছে, লাভটা কিন্তু সম্পদের দাম বাড়ার মধ্যে নেই, আসল লাভটা লুকিয়ে আছে স্বয়ং ওই লোনটার ভেতরে, যা মুদ্রাস্ফীতির পুরো সুবিধাটা নিতে সাহায্য করে। তাহলে সংক্ষেপে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রচলিত বিনিয়োগের পথে অনেক বাধা। আসল খেলা হল প্রদানকারী পক্ষ থেকে গ্রহণকারী পক্ষে চলে যাওয়া। আর এই দলবদলের প্রধান চাবিকাঠি হল কৌশলগত ঋণ, যা মুদ্রাস্ফীতির মতো এক শত্রুকে আপনার সবচেয়ে বড় বন্ধুতে পরিণত করতে পারে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যদি ঋণই হয় ধনীদের প্রধান অস্ত্র, তাহলে ঋণ মুক্ত হওয়া নিয়ে যে এত কথা আমরা শুনে বড় হয়েছি, তার আসল অর্থটা আসলে কি? এই প্রশ্নটা হয়তো আমাদের টাকা পয়সা নিয়ে চিন্তাভাবনার ধরনটাই বদলে দিতে পারে।